আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো এবং এই করোনা পরিস্থিতিতে ঘরে আছো, সুস্থ আছো। পাশাপাশি তোমরা কোনো রকমে লেখাপড়াটা চালিয়ে যাচ্ছ। তোমাদের লেখাপড়ার সহযোগিতা করবার জন্যে আমরা কিছু ভিডিও ক্লাস তৈরি করে মেমোরি কার্ডের মাধ্যমে নিজের স্কুলের শিক্ষার্থীদেরকে দিচ্ছি এবং ইউটিউবে আপলোড করছি যেন সর্বত্রই এটি ছড়িয়ে পড়ে এবং মানুষ দেখে উপকৃত হয়, শিক্ষার্থীরা দেখে উপকৃত হয়। তো আজকের এমনি একটি ভিডিও ক্লাসে ধীরপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি এম এ ফারুক, প্রধান শিক্ষক, ধীরপুর উচ্চ বিদ্যালয়, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পদার্থবিজ্ঞানের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের বল নিয়ে আলোচনা করব। বল পদার্থবিজ্ঞানের একটি ইম্পর্টেন্ট একটি অধ্যায়, যেখানে যে বলবিদ্যার প্রয়োগটা প্রায় পদার্থবিজ্ঞানের সর্বত্রই রয়েছে। সুতরাং এই বিষয়ে তোমাদের ভালো একটি ধারণা পদার্থবিজ্ঞান পড়তে সহজ করে তুলবে। তো আমরা আজকে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে বল। এখন বলের আলোচনা করার পূর্বে আমরা অন্য একটি বিষয় আলোচনা করতে হবে। তো আমরা সাধারণত বাসে বা ট্রেনে বা এ ধরনের যানবাহনে নিশ্চয়ই আমরা চলাফেরা করি। তোমাদেরও এমন অভিজ্ঞতা থাকতে পারে যে তুমি একটা বাসে হয়তো দাঁড়িয়ে যাচ্ছ, এরপর যে গাড়িটি ব্রেক করেছে, সামনে হয়তো একটা কিছু করেছে, খুব কড়া ব্রেক করেছে, এরপর যে কিন্তু আমরা কি হয় যে আমরা সামনের দিকে পড়ে যেতে থাকি, ঝুঁকে পড়ি। আবার এমনও হয় যে কোনো একটা গাড়িতে উঠে বসছি এবং গাড়িটা হঠাৎ করে চলতে শুরু করলো, সেক্ষেত্রে আমরা কিন্তু পেছন দিকে ঝুঁকে পড়ি। তো এটি কেন হয়? এই যে গাড়ি ব্রেক করলে সামনের দিকে ঝুঁকে পড়া এবং গাড়ি যদি হঠাৎ করে চলতে শুরু করে তাহলে পেছন দিকে সরে যাওয়া, এই বিষয়টি কেন ঘটে? এই ঘটনাটিকে আসলে বলা হয় জড়তা। এটি বলা হয়েছে যে কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় সে চিরকাল থাকতে চায়। যে বস্তু স্থির আছে সে চিরকাল স্থির থাকতে চায় এবং যে বস্তুটি গতিশীল সেটি চিরকাল গতিশীল থাকতে চায়। তো আমি যখন চলমান বাসে ছিলাম তখন কিন্তু আমি চলমান ছিলাম একটা নির্দিষ্ট গতিতে এবং সেই গতিতেই চলমান থাকতে চেয়েছিলাম। কিন্তু যখন গাড়ির গতিটা কমিয়ে দেওয়া হলো তখন অর্থাৎ আমাকে সেই গতিতে চলতে দেওয়া হলো না, তখন আমার যদিও পাটা হয়তো গাড়ির নিচে এখন আছে, ফিক্সড করা আছে মোটামুটি, কিন্তু আমার বডিটা তখন সেই গতিতে চলতে চেয়েছিল বলেই কিন্তু আমি সামনের দিকে ঝুঁকে পড়ছিলাম। আবার আমি যখন গাড়িতে বসে আছি, গাড়িটা যখন এখনো চলতে শুরু করেনি, স্থির দাঁড়িয়ে আছে, তখন গাড়িটা যখন হঠাৎ করে চলতে শুরু করার পূর্বে আমি কিন্তু স্থির ছিলাম। আমি যেভাবে ছিলাম, স্থির ছিলাম, সেভাবেই থাকতে চেয়েছিলাম। কিন্তু গাড়িটি যখন চলতে শুরু করলো তখন আমার বডিটাকে সে সামনে নিয়ে গেল, কিন্তু আমার মাথা বা আমার সেই উপরের অংশটা কিন্তু সেই জায়গাতেই স্থির থাকতে চেয়েছিল বলেই সে কিন্তু কিছুটা পেছন দিকে চলে যায়। পরে আবার যেহেতু বডি তাকে সমান টান দিয়ে তাকে আবার সমান করে নিয়ে উপর নিচে সমান করে নেয়। তো এই যে স্থির বস্তু স্থির থাকতে চেয়েছিল এটি হচ্ছে স্থিতি জড়তা, এবং এই যে গতিশীল বস্তু সে গতিশীলই থাকতে চেয়েছিল, এটিকে বলা হয় গতি জড়তা। আশা করি তোমরা গতি জড়তা এবং স্থিতি জড়তা বিষয়টি বুঝতে পেরেছ। গতি জড়তা ও স্থিতি জড়তা। স্থিতি জড়তা, আমি একটি দৌড় প্রতিযোগিতায় অথবা আমি একটি বলকে ধরার জন্য খুব দ্রুত দৌড়াচ্ছি এবং বলটা হঠাৎ করে থেমে গেল, কিন্তু আমি দেখলাম যে বলের কাছে আমি থামতে পারলাম না, আমি আরো একটা কতটা সামনে চলে গেলাম। এটি কি ধরনের জড়তা তোমরা নিশ্চয়ই বলতে পারবে? এটি হচ্ছে আসলে গতি জড়তা। এখন আমরা আলোচনা করব নিউটনের প্রথম সূত্র নিয়ে। বল সম্পর্কিত নিউটনের প্রথম সূত্র, সেটি
নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে যদি না বাইরে থেকে তাদের উপর বল প্রয়োগ করা হয়। অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সে এখানে অবস্থান পরিবর্তন করবে না, এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে যদি না বাইরে থেকে তার উপর কোনো বল প্রয়োগ করা হয়। এটাকে এভাবে বলা যায় যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এখন এই যে টেবিলটা এখানে আছে, এটাকে যদি আমি বল প্রয়োগ না করি, কখনো কি সেটা সরার সম্ভাবনা আছে? অবশ্যই না। তাহলে এটাকে যখন আমরা বল প্রয়োগ না করব, তখন দিনের পর দিন, বছরের পর বছর কিন্তু সে এক জায়গায় থাকবে, এখান থেকে অবস্থান পরিবর্তন করবে না। আর যদি আবার একটা গতিশীল বস্তু সে একই গতিতে সবসময় চলতেই থাকবে, তার গতির পরিবর্তন হবে না। কিন্তু আমাদের বাস্তব জগতে আমরা আসলে দেখি যে কোনো বস্তু, আমি একটা সাইকেল খুব গতি দিয়ে তারপরে বসে থাকলাম, তাই একসময় দেখা যাবে সাইকেলটা গতি কমতে একসময় হয়তো থেমে যাচ্ছে। অথবা আমি একটা ঢিল ছুড়ে দিলাম, দেখা গেল যে ঢিলটা সামনে যেতে গতি কমে একসময় মাটিতে পড়ে গেছে। এটি কেন হয়? এখানে আসলে অন্য বল প্রয়োগ হয়। যেমন আমি যখন সাইকেলটা অনেক গতি দিয়ে তারপরে সাইকেলের বল প্রয়োগ করা বন্ধ করে দিলাম, তখন কিন্তু সাইকেলের যে চাকার সাথে তার মাটির যে ঘর্ষণ বল এবং আমাকে এই যে বাতাস আমাকে কিন্তু বাধা প্রদান করেছে। এই দুইটি বল এবং এই যে সাইকেলের যে চাকার যে ঘর্ষণ বল, সেটি আসলে মহাকর্ষ বলের কারণে, অর্থাৎ পৃথিবী যে আমাদেরকে আকর্ষণ করে, সাইকেলকে এবং আমাকে আকর্ষণ করছে, সেই আকর্ষণ বলের কারণেই এই ঘর্ষণ বলের উৎপত্তি হয়েছে। এই ঘর্ষণ বল এবং বাতাসের যে বাধা বল, সেই দুটো বল কিন্তু আমাকে এই একই গতিতে চলা থেকে বিরত করেছে। এমনিভাবে আমি যে ঢিলটা ছুড়লাম, সেটিও কিন্তু মহাকর্ষ বল, পৃথিবীর আকর্ষণ বলের জন্য সে নিচের দিকে বল কাজ করতেছে এবং বাতাসের বাধার কারণে তার গতিটা কমে যাচ্ছে এবং মাটিতে পড়ে যাচ্ছে। যদি এমন কোনো পরিবেশ আমরা তৈরি করতে পারি যেখানে অন্য কোনো বলেই তার উপর কাজ করবে না, তাহলে কিন্তু সে অনবরত একই গতিতে চলতে থাকবে। মহাশূন্যে যদি কোনো বস্তুকে এভাবে নিক্ষেপ করা হয়, তাহলে কিন্তু সেখানে কোনো বল যদি কাজ না করে, সেটি অনন্তকাল ধরে একই গতিতে চলতে থাকবে। তো এই ছিল যে নিউটনের বলবিদ্যা সংক্রান্ত প্রথম সূত্র, যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। তো এখান থেকে আমরা আসলে এতক্ষণ আমরা বল শব্দটা বহুবার বলেছি, কিন্তু আসলে বল কি? আমি যদি বলকে সংজ্ঞায়িত করতে বলি, তাহলে তুমি কি বলবে? বল কি? তো এখন আমরা এই বলের যে সংজ্ঞা, সেটি আমরা কিন্তু নিউটনের যে প্রথম সূত্র, এই প্রথম সূত্র থেকেই কিন্তু আমরা বলের সংজ্ঞাটা বা বলের যে ধারণাটা, সেটা আমরা পেয়ে থাকি। তো এই জন্য আমরা এখন নিউটনের প্রথম সূত্র আলোচনা করার পর এখন আমরা বলের ধারণা আলোচনা করছি। তাহলে আমরা বলেছিলাম কি, যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। তাহলে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির থাকবে, কিন্তু বল প্রয়োগ করলে কি হবে? তাহলে বল প্রয়োগ করলে বোঝা গেল যে বস্তুর অবস্থানের পরিবর্তন হবে, বস্তুটা স্থির থাকবে না, বস্তুর অবস্থানের পরিবর্তন হবে বা হওয়ার চেষ্টা করবে। আবার পরের কথাটা যে বলা হয়েছে যে গতিশীল বস্তুর চিরকাল সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। বাহ্যিক বল প্রয়োগ না করলে, তাহলে বল প্রয়োগ করলে কি হবে? বল প্রয়োগ করলে গতিশীল বস্তু যে সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে, সেটি ঘটবে না। অর্থাৎ তার গতির পরিবর্তন হবে, তার গতি কমে যেতে পারে, বল প্রয়োগ করলে গতি কমে যেতে পারে, গতি বেড়ে যেতে পারে। তাহলে আমরা কি দেখলাম, যে বল হচ্ছে এমন একটি সত্তা, এমন একটি বস্তু, এমন একটি সত্তা যা
স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে, আবার গতিশীল বস্তুর গতির পরিবর্তন করার চেষ্টা করে বা করার চেষ্টা করে। তাহলে এই নিউটনের বল সংক্রান্ত যে প্রথম সূত্র, এই প্রথম সূত্র থেকেই কিন্তু আমরা বলের ধারণাটা পেলাম যে বল হচ্ছে এমন এক সত্তা যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে, আবার গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তাকে স্থিতিশীল করে বা করার চেষ্টা করে, অথবা বস্তুর গতি অবস্থার পরিবর্তন করে বা করার চেষ্টা করে। তাহলে এই হচ্ছে বলের ধারণা। আমরা আশা করি যে বল সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে। তো এই যে বল, আমি যদি একটা বস্তুকে এরকম ধাক্কা দিলাম, আমরা এটাকে ধাক্কা বলি, ধাক্কা দিলাম, এটা একটা বল। তো আবার আমাদের পৃথিবী, আমি যদি লাফ দিয়ে উপরের দিকে উঠে যাই, তাহলে আবার কিন্তু আমাকে নামিয়ে ফেলবে নিচে, আবার মাটিতে নেমিয়ে ফেলবে। তো আমি যদি একটা ঢিল উপরের দিকে চলে দিই, সেটিও কিন্তু আমি যদি এটাকে উপরের দিকে চলে দিলাম, সেটা কিন্তু আবার পৃথিবীতে চলে আসছে। তাহলে এটা কেন চলে আসছে? অথবা আমি এখানে এটা স্থির ছিল, এখানে স্থির রেখে দিলাম, এখন আমি এখানে স্থির রেখে দিলাম, এটা কি এখানে থাকবে? থাকবে না। কি করবে? পৃথিবীর দিকে চলে আসবে। কেন চলে আসবে? তাহলে নিউটন বলেছে যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে যদি না বাইরে থেকে বল প্রয়োগ করা হয়। তাহলে এইটা বস্তু আমি এখানে রেখে ছেড়ে দিলাম, এটা তো স্থির। তাহলে এটা যদি এখান থেকে স্থির বস্তুটার যদি গতির পরিবর্তন হয়, অর্থাৎ অবস্থানের পরিবর্তন ঘটে, এটা যদি নিচে চলে আসে, তাহলে বোঝা গেল যে এই স্থির বস্তুটা এমনি অবস্থানের পরিবর্তন করেনি, তার উপর কোনো না কোনো বল প্রয়োগ করা হয়েছে বলেই তার অবস্থানের পরিবর্তন হয়েছে। তাহলে এই যে বস্তুটা এখানে স্থির রেখে যদি আমি ছেড়ে দিই, তাহলে এটা যে নিচে চলে আসে, অর্থাৎ তার অবস্থানের পরিবর্তন করে, সেখানে একটি বল কাজ করে। এই বলটাকে আমরা বলি মহাকর্ষ বল। এবং মহাকর্ষ বল সম্পর্কে তোমরা ইতিপূর্বে হয়তো পড়ে এসেছো যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা, এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণাই একটি অপরটিকে আকর্ষণ করে। এবং এই আকর্ষণ বলের পরিমাণ কত, সেই ক্ষেত্রেও নিউটন বলেছেন যে আকর্ষণ বলের পরিমাণ হবে বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ বস্তুদ্বয়ের ভর যত বেশি হবে, তাদের গুণফল তত বেশি হবে, তাদের মধ্যে আকর্ষণ বলও তত বেশি হবে। এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ বস্তুটা যদি কাছে থাকে, দূরত্ব কম থাকে, তাহলে তার মধ্যে আকর্ষণ বল বেশি হবে। দূরত্ব যত বেশি হবে, তার আকর্ষণ বলের পরিমাণ কমে যাবে। কেমন ভাবে কমবে? তার বর্গের সমানুপাতে, বর্গের ব্যস্তানুপাতে। বর্গের ব্যস্তানুপাতে কেমন? যে আমরা যদি তার দূরত্বটা এখন যত আছে তার চেয়ে যদি দূরত্বটা দ্বিগুণ করে দিই, তাহলে 2 দ্বিগুণ করলাম, অর্থাৎ 2 এর বর্গ কত? 4। তাহলে এটা হয়ে যাবে 4 ভাগের 1 ভাগ। যদি এটাকে 3 গুণ দূরত্ব যা আছে তার চেয়ে 3 গুণ করে দিই, তাহলে 3 এর বর্গ কত? 3 3 9। তাহলে এই বলের পরিমাণ হয়ে যাবে 9 ভাগের 1 ভাগ। এটা যদি দূরত্বটা যদি 4 গুণ বৃদ্ধি করা হয়, তাহলে 4 4 16, অর্থাৎ আকর্ষণ বলের পরিমাণ হয়ে যাবে 16 ভাগের 1 ভাগ। এভাবে নিউটন মহাকর্ষ বলের সম্পর্কে একটু সূত্র দিচ্ছেন। তোমরা পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। এখন তাহলে এই যে মহাকর্ষ বল, এটি হচ্ছে একটি মৌলিক বল। আবার তোমরা ছোটবেলায় হয়তো এমন দেখেছো যে শীতকালে চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর পর যদি আমরা কতগুলি কাগজের টুকরো কাছে নিই, তাহলে কিন্তু কাগজের টুকরোগুলো লাফালাফি করে ওই চিরুনির মধ্যে চলে আসে। এটি কেন হয়? তো এখানেও কি অবস্থাটা, যে এখানে কাগজের টুকরোগুলো স্থির ছিল তোমার টেবিলের উপরে, এবং তুমি যখন এটাকে কাছে নিলে তখন কিন্তু সেটি গতিশীল হলো। অর্থাৎ এখান থেকে লাফিয়ে যখন তোমার চিরুনিতে আসলো, তখন সে কি হলো? গতিশীল হলো। তো গতিশীল কেন হলো? আমরা তো জানি যে স্থির বস্তু চিরকাল স্থির থাকে যদি না তার মধ্যে কোনো বল প্রয়োগ করা হয়। তাহলে এখানে যে এই কণাগুলো, এই যে কাগজের টুকরোগুলো গতিশীল হলো, নিশ্চয়ই সেখানে কোনো বল কাজ করেছে। তাহলে এই যে বল, এই যে কাজ করেছে বলটা, সেটি হচ্ছে তড়িৎ চুম্বক বল। কিভাবে? যে আমি মাথা যখন চিরুনি দিয়েছিলাম, চিরুনির ঘর্ষণের ফলে
চিরুনির মধ্যে এক ধরনের তড়িৎ উৎপন্ন হয়। সেই তড়িৎ এই করে কি ওই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করে এবং আকর্ষণের ফলে কাগজের টুকরোগুলো চলে আসে। এখন এই যে আমরা দেখলাম যে এটি আরেকটি বল হচ্ছে, মৌলিক বল হচ্ছে তড়িৎ চুম্বক বল। এবং চুম্বকের ক্ষেত্রে একই ঘটনা, চুম্বক কিন্তু তার চুম্বক পদার্থকে আকর্ষণ করে। তো এই তড়িৎ এবং চুম্বক এই দুটি হচ্ছে একই ধরনের বল, তড়িৎ চুম্বক বল। তো এখন এই দুইটা বলের যদি আমি কম্পেয়ার করি, যে মহাকর্ষ বল এবং তড়িৎ চুম্বক বল, তাহলে তাদের মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে এবং কিছু বৈসাদৃশ্য রয়েছে। যেমন তড়িৎ চুম্বক বল তাও দূরত্বের ব্যস্তানুপাতে কাজ করে এবং তার চার্জের পরিমাণের সমানুপাতিক। চার্জের পরিমাণ যত বেশি হবে তাদের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটি কিন্তু আবার ওই মহাকর্ষ সূত্রের সাথে অনেক দিক থেকে একটা সাদৃশ্য রয়েছে। আবার এই তাড়িত চুম্বক বল, তড়িৎ চুম্বক বল কিন্তু অনেক সবল বল। মহাকর্ষ বল অত্যন্ত কম, অত্যন্ত দুর্বল বল, এবং তড়িৎ চুম্বক বল হচ্ছে অনেক বেশি সবল বল। বলা হচ্ছে যে 10⁻36 গুণ বেশি, 10⁻36 গুণ বেশি, মানে বেশি বল, শক্তিশালী বল হচ্ছে তড়িৎ চুম্বক বল। তো এই আমরা দেখলাম যে তড়িৎ চুম্বক বল, আবার তড়িৎ চুম্বক বল এবং যত খুশি যত দূরেই হোক না কেন তড়িৎ চুম্বক বল কাজ করবে, এবং মহাকর্ষ বলও যত দূরেই বস্তু থাকুক না কেন তার উপরে মহাকর্ষ বল কাজ করবে। তাহলে এটি দূরত্ব যত বেশি হোক না কেন, অনেক বেশি দূরত্বেও সেটা ক্রিয়াশীল। তারপরে আমরা আসবো মৌলিক বলের মধ্যে, আমরা মহাকর্ষ বলের কথা বললাম, মহাকর্ষ বল, তারপরে তড়িৎ চুম্বক বল, তড়িৎ চুম্বক বল। এখন আমরা দেখব যে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে পরমাণু গঠিত, এটা আমরা জানি। তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে কিভাবে গঠিত, যে আমরা জানি যে প্রোটন এবং নিউট্রন, পরমাণুর একটা নিউক্লিয়াস থাকে, কেন্দ্র থাকে, কেন্দ্রে একটি ভারী বস্তু বিদ্যমান থাকে। সেই নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে এবং তার বাইরে কতগুলি বৃত্তাকার বা উপবৃত্তাকার বা প্যারাবোলা বা বিভিন্ন আকৃতির পথে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে অত্যন্ত দ্রুত গতিতে। আমরা জানি যে 3 × 10⁸8 মিটার/সেকেন্ড বেগে, অর্থাৎ আলোর বেগে ইলেকট্রনগুলো ছুটাছুটি করে। এখন তো তাহলে এই যে নিউক্লিয়াসে যে প্রোটন এবং নিউট্রন এবং ইলেকট্রন রয়েছে, সেইগুলো থেকে আবার আমরা জানি যে কতগুলি তেজস্ক্রিয় পদার্থ আছে এবং তেজস্ক্রিয় আইসোটোপ আছে, সেগুলি থেকে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি ইত্যাদি নির্গত হয়। তো আলফা রশ্মি হচ্ছে আসলে হিলিয়াম নিউক্লিয়াস, বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রন এবং গামা রশ্মি হচ্ছে নিউট্রন কণা, যে ক্ষুদ্রতর কণা আছে, নিউট্রন কণা। তো এইগুলি যে বের হয়ে যায়, সেগুলির কারণ হলো দুর্বল নিউক্লিয় বল, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে এইগুলির মধ্যে যে একটা আকর্ষণ বল থাকে, সেই আকর্ষণ বলটা দুর্বল হওয়ার কারণে, দুর্বল আকর্ষণ বলের প্রভাবে এইগুলি থেকে এই রশ্মিগুলো নির্গত হয়। এবং এই বলটা আসলে দুর্বল বলা হয়েছে, কিন্তু এটি আসলে একেবারে দুর্বল নয়, সেটি মহাকর্ষ বলের চাইতে কিন্তু সবল। তবে তাড়িত চুম্বক বল থেকে, তড়িৎ চুম্বক বল থেকে এটা অত্যন্ত দুর্বল, কিন্তু মহাকর্ষ বল থেকে এটা আসলে শক্তিশালী। আচ্ছা, আসলে এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, তবে তার রেঞ্জ হচ্ছে অনেক বেশি, অনেক দূর পর্যন্ত এই বল ক্রিয়া করতে পারে। তারপরে আমরা দেখলাম যে দুর্বল নিউক্লিয় বল, আমরা দুর্বল নিউক্লিয় বল। এরপরে আমরা দেখব যে পরমাণুতে যে নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি প্রোটন এবং নিউট্রন একসাথে থাকে, সেটি কিভাবে থাকে। এই প্রোটন এবং নিউট্রনগুলোর মধ্যেও একটা বল কাজ করে, এই বলের প্রভাবেই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে, এবং এটি বলা হয় সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল, তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা খুব অল্প জায়গার মধ্যে তারা ক্রিয়াশীল,
এবং তার বাইরে তারা ক্রিয়া করতে পারে না। যেমন যদি বলি যে দুর্বল নিউক্লিয় বল হচ্ছে 10⁻18 মিটার দূরত্বের মধ্যে শুধু কাজ করতে পারে, 10⁻18 মিটার। অর্থাৎ আমরা যদি 1 মিটারকে 1-এর সাথে 18টি শূন্য দিয়ে ভাগ করি তাহলে যে দূরত্ব হবে সেটি এটা বোধহয় ফেম2 O2 ফেম2 অর্থাৎ 10⁻18 একটা আছে। তারপরে আবার এ হচ্ছে যে সবল নিউক্লিয় বলের রেঞ্জ, এটার ক্রিয়ার ক্ষেত্রের জায়গা হচ্ছে 10⁻15। অর্থাৎ এই দুইটি বল খুব সীমিত জায়গার মধ্যেই কাজ করে, তার বাইরে কাজ করতে পারে না। এবং সবল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বলের চেয়ে আসলে কিছুটা সবল, এই জন্যই তাকে বলা হয়েছে সবল নিউক্লিয় বল। তারপরে আমরা বলের সাম্যতার বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। ছোটবেলায় হয়তো বা তোমরা এখনো যারা স্কুলে লেখাপড়া করো, আমরা ছোটবেলায় দেখেছি, তোমরা হয়তো এখনো দেখো যে কোনো স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ করে দেখা যায় যে হয়তো একটা দড়ি দুই পক্ষ থেকে দুই দল টানছে। একদিকে হয়তো শিক্ষকরা রয়েছে, অপরদিকে হয়তো কমিটির সদস্যরা রয়েছে, দুই দিক থেকে একটি দড়ি টানাটানির খেলা হয়। সেটি কিরকম যে একটি দড়িতে হয়তো এখানে একটি সূচক রয়েছে, দড়ির এই পাশে হয়তো শিক্ষকরা রয়েছে, শিক্ষক দল, এ পাশে হচ্ছে কমিটি দল। তো কিভাবে খেলাটা হয় যে এখানে একটা সূচক দাঁড় করা হয়েছে যে এখানে বস্তুটা স্থির আছে এবং দুই পক্ষ টানাটানি শুরু করবে এবং একটা নির্দিষ্ট সময় পর বাঁশি বাজিয়ে দেওয়া হবে। এই অবস্থায় দেখা যাবে যে এই সূচকটা কোন দিকে আছে, শিক্ষক দলের দিকে চলে গেছে সূচকটা নাকি কমিটি দলের দিকে চলে গেছে। তাহলে যদি সেটা যেদিকে চলে যাবে বুঝতে হবে তাদের শক্তি বা বল বেশি, এবং বেশি বল প্রয়োগ করার কারণে বস্তুটা দড়িটা তাদের দিকে সরে গিয়েছে। তো এই যে বল এখানে যদি আমরা দেখি যে না, এটা শিক্ষক দল এবং অভিভাবক কমিটি দল তারা কোনো দিকে নিতে পারছে না, মানে যে জায়গায় থাকার কথা ছিল দুইটা প্রথমে যে জায়গায় ছিল সেই জায়গাতে রয়েছে, তাহলে আমরা বুঝবো যে দুই পক্ষেই বল সমান, কমিটি এবং শিক্ষক দল দুই দলেরই বল সমান। অর্থাৎ এইটাকে বলা হবে তাহলে সাম্য বল। আর যদি এমন হয় যে না, হয়তো শিক্ষকরা টেনে নিয়ে গেছে, তারা আটকাতে পারেনি, ফিরিয়ে রাখতে পারেনি, তাহলে বোঝা গেল যে শিক্ষকদের বল বেশি এবং কমিটির বল কম। অথবা যদি কমিটি টেনে নিয়ে আসতে পারে তাহলে কমিটির বল বেশি, শিক্ষকদের বল কম। তাহলে এই যে কোনো দিকে যদি বল বেশি হয় তাহলে সেটাকে বলা হয় অসাম্য বল। এবং এটা আমরা এখানে দুটি বলের কথা বললাম, দুটি বিপরীতমুখী বলের কথা বললাম। আসলে একটি বস্তুর উপর একাধিক বল একই সাথে ক্রিয়া করতে পারে এবং সেই একাধিক বলগুলোর লব্ধি থাকতে পারে, বা অর্থাৎ সমষ্টি থাকতে পারে। এই সমষ্টি যদি থাকে তাহলে সেটি হচ্ছে অসাম্য বল। আর যদি বিভিন্ন দিকে বল কাজ করতেছে একটি বস্তুর উপর, যদি তাদের কোনো লব্ধি না থাকে তাহলে সেটি হচ্ছে সাম্য বল। তো আমরা সাম্য বলের কথা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব ভরবেগের কথা। আচ্ছা, তুমি একটা সাইকেল নিয়ে মনে করে একটি ধীরে ধীরে একটা হেভি ভরের গাড়ি চলে যাচ্ছে, অর্থাৎ একটি বাস হয়তো খুব ধীরে ধীরে যাচ্ছে। সেখানে তুমি যদি একটি সাইকেল নিয়ে খুব দ্রুত গতিতে এসে গাড়িটাকে ধাক্কা দাও, বাসটিকে ধাক্কা দাও, কি করবে? তুমি বরং ছিটকে পড়বে, কিন্তু বাস কিছুই হবে না। তো এইখানে ঘটনাটা কি, যে তোমার যে ভর, তোমার সাইকেল এবং তোমার যে ভর, সেই ভরের সাথে সেই ভর এবং তুমি যে বেগে আসছো সেই বেগ, এই দুইটার গুণফল এখানে একটা বল সৃষ্টি করেছে। আবার বাস ও তার বেগ, বাসের ভর ও তার বেগ, এই দুইটির কিন্তু একটা বল সৃষ্টি করেছে। এই বলটা কিন্তু তোমাকে ধাক্কা দিয়েছে, তুমিও তাকে ধাক্কা দিয়েছো, কিন্তু তোমার বলের পরিমাণ মানে ভরবেগটা কম হওয়ার কারণে তুমি কিন্তু ছিটকে পড়েছো আর বাসটি ঠিক জায়গায় স্থির হয়েছে। অথবা তুমি দেখলা এক জায়গায় দুর্ঘটনায় দেখলে যে একটা বাস একটা ওয়ালকে ধাক্কা দিয়ে ভেঙে ফেলেছে। এটা কি হলো যে একটা বাস তার যে ভর রয়েছে এবং তার যে বেগ রয়েছে, এই ভর বেগ দুইটা গুণ করে যে ভরবেগ হয়েছে,
সেই বাসের ভরবেগ অনেক বেশি বলেই কিন্তু একটা ওয়ালকে ধাক্কা দিয়ে সে ভেঙে ফেলতে পারছে, অর্থাৎ এটা অনেক বেশি বল, কারণ তার ভর বেশি এবং তার সাথে বেগ গুণ হওয়ার ফলে তার ভরবেগটা অনেক বেশি হচ্ছে। কিন্তু তুমি একটা সাইকেল নিয়ে যদি ওয়ালটাকে আঘাত করতে যাও, তাহলে দেখা যাবে যে এই একই গতিতে যদি যাও, দেখবে যে তুমি ওয়ালকে কিছুই করতে পারছো না। অর্থাৎ তোমার ভর এবং বেগের যে গুণফল সেটি কম, সুতরাং তোমার ভরবেগ কম, অর্থাৎ তুমি সেখানে কম বল প্রয়োগ করতে পারছো না। তাহলে এই যে ভর এবং বেগ, এই ভরবেগটা কিন্তু একটা বিষয় যা আমরা দেখলাম যে হয়তো একটা ওয়ালকে ভাঙতে পারছি, অর্থাৎ বেশি বল প্রয়োগ করছে অথবা কম বল প্রয়োগ করছে। এমনভাবে একটা গুলি যদি তুমি নিক্ষেপ করো, একটা গুলি যে নিক্ষেপ করা হয় বন্দুক থেকে, যে গুলিটা, সেটা অনেক দূরত্বে গেলে কিন্তু সেখানে সেটা কাজ করবে না। অর্থাৎ আমি যাকে টার্গেট করে আঘাতটা করতে চাচ্ছি সেটার উপরে যেটুকু আঘাত করার প্রয়োজন সেটা করবে না। আর যদি কাছে থাকে তাহলে কিন্তু সে বেশি কাজ করবে। এর মানেটা কি, যে গুলিটা ভরটা ঠিকই রয়েছে, কিন্তু কাছে হয়তো তার বেগ বেশি ছিল বলে, তার ভরবেগ বেশি ছিল বলে আঘাতটা বেশি করেছে, এবং অনেক দূরে যাওয়ার পর তার বেগটা ধীরে ধীরে কমে যাওয়ার কারণে তার ভরবেগটা কমে গেছে এবং সে কারণে আঘাতটা ততটা করতে পারেনি। তো এই হচ্ছে যে ভরবেগ একটা বিষয় যেটা বলের কাজ করে। এবং এই ভরবেগের আবার দেখা গেছে যে একটি বিষয় হচ্ছে যে দুটি বস্তুর মধ্যে বলা হয়েছে যদি ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে, তাহলে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এখানে আমরা ধরলাম যে এটা m1 ভরের একটা বস্তু এবং এটা ধরলাম আমরা m2 ভরের একটা বস্তু। এটার ভর যদি বেগ যদি v1 হয়, u1 সরি, এটার বেগ যদি u1 হয় এবং এটার বেগ যদি u2 হয়, তাহলে এই বস্তুর ভরবেগ হচ্ছে m1 u1 এবং এই বস্তুর ভরবেগ হচ্ছে m2 v2। তাহলে এই দুইজনের ভরবেগের লব্ধিটা কত হবে, অর্থাৎ যোগফল কত হবে, m1 u1 প্লাস m2 u2। এখন এই দুইটা বস্তু, এটার বেগ যদি u1 ইজ গ্রেটার দেন যদি u2 হয়, কি এটার বেগ যদি বেশি হয়, এটার বেগ যদি কম হয় এবং এটা যদি একই সরলরেখা চলতে থাকে, কি ঘটনা ঘটবে, একসময় নিশ্চয়ই এটাকে ধাক্কা দেবে। তো ওই ধাক্কা দিলে এই ধাক্কাটাকে আমরা বলি, এই যে এটার উপরে বল প্রয়োগ করলো, সেটি হচ্ছে ক্রিয়া। এবং একইভাবে এটা যদি এটাকে ক্রিয়া করে, তাহলে এটাও কিন্তু সামনের বস্তুরও কিন্তু পেছনের বস্তুকে বল প্রয়োগ করবে। সুতরাং এটা হচ্ছে প্রতিক্রিয়া। আমি যদি এখানে আমি আঙুলটা চেপে ধরলাম, আমি যদি হালকা চাপ দিই, আমি যদি বল কম প্রয়োগ করি, তাহলে কিন্তু আমার চাপ কম ফিল করছি। আবার যত আমি বেশি চাপ দিচ্ছি, আমি কিন্তু তত বেশি প্রতিরোধের সম্মুখীন হচ্ছি। তাহলে এইখানে এই যে ক্রিয়া, আমি যে বল প্রয়োগ করলাম সেটি হচ্ছে ক্রিয়া, এবং এই বোর্ড যে আমাকে উল্টো দিকে বল প্রয়োগ করলো সেটি হচ্ছে প্রতিক্রিয়া। আমি যত বেশি বল প্রয়োগ করছি, বোর্ড কিন্তু তত বেশি বল আমাকে উল্টো দিকে, বিপরীত দিকে প্রয়োগ করছে। তো এরকম ভাবে এই বস্তুটা এটার উপরে যে বল প্রয়োগ করছে সেটি ক্রিয়া, এবং এটি তার উপর বিপরীত দিকে যে বল প্রয়োগ করছে সেটি প্রতিক্রিয়া। তো আমরা জানি যে এটা নিউটনের প্রথম সূত্র, যে তোমরা পরে জানতে, তৃতীয় সূত্রে বলতে পারো যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান হয়। তো এই ক্রিয়া এবং প্রতিক্রিয়ার পর দেখা গেল যে এটা যেহেতু সামনের দিকে তার গতির দিকে বল প্রযুক্ত হয়েছে তার উপর, সুতরাং তার বেগ বেড়ে তার বেগ বৃদ্ধি হয়ে গেল v2, এবং এটার বেগ যেহেতু তার গতির বিপরীত দিকে বল প্রযুক্ত হয়েছে, সুতরাং তার বেগ কমে হয়ে গেল v1। তাহলে এখন তার ভরবেগ কত, তার বেগ হচ্ছে v1 কিন্তু ভর হয়েছে m1, সুতরাং তার ভরবেগ হচ্ছে m1 v1, এবং তার ভরবেগ কত, তার ভর তো m2 এবং তার বেগ হচ্ছে এখন v2, সুতরাং তার ভরবেগ হচ্ছে m2 v2। তাহলে m1 v1 প্লাস m2 v2 এই যে যোগফল, এবং এই সংঘর্ষের আগে তাদের দুইজনের যে ভরবেগ, এই দুই ভরবেগের মধ্যে কোনো পার্থক্য হবে না, অর্থাৎ এই ভরবেগ সমান হয়ে যাবে। বস্তুদ্বয়ের সংঘর্ষের পূর্বের ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টির কোনো পার্থক্য হবে না, সমান হবে। এবং এটাকে বলা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। অর্থাৎ ভরবেগের সংরক্ষণ সূত্রে বলা হয়েছে যে দুটি বস্তুর মধ্যে যদি ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে, তাহলে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তো আশা করি তোমরা ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছো। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।